ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ব্যোমকেশ ও আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে দুদিনের জন্য কলকাতার বাইরে গিয়েছিলাম। শহরটি পুরনো, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার পথ। ট্রেন বদল করতে না হলে আরো কম সময়ে যাওয়া যেত। বীরেনবাবুর সঙ্গে আমাদের দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলকাতায় পুলিশ কর্মচারী ছিলেন। বহুবার বহু সূত্রে তার সংস্পর্শে এসেছি। অতিশয় সজ্জন ব্যক্তি। বছর 2 আগে অবসর নিয়ে এই শহরে বাস্তুভিটে বাস করছেন। মেয়ের বিয়েতে আমাদের স্বনির্বন্ধ নিমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যোমকেশেরও হাতে কাজ ছিল না, তাই বিয়ের দিন বিকেলে আমরা বীরেনবাবুর বাড়িতে উপস্থিত হলাম। বিয়ে বাড়িতে যথারীতি কর্মতৎপরতা আর হই হই চলছে, সানাই বাজছে। বীরেনবাবু ছুটে এসে আমাদের সংবর্ধনা জানিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরের মেঝে কার্পেট পাতা, বরযাত্রীদের জন্য যথারীতি সাজানো। কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি, তাই তারা সন্ধ্যার পর আসবে। উপস্থিত ঘরটি খালি রয়েছে। আমরা তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। চা জলখাবার এলো। বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করতে করতে একটু উসখুস করতে লাগলেন। তা দেখে ব্যোমকেশ বলল, আরে আপনি কন্যাকর্তা, আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে চলবে কি করে? যান, কাজকর্ম করুন গিয়ে। বীরেনবাবু একটু অপ্রতিভভাবে এদিক ওদিক তাকাচ্ছেন। এমন সময় ঘরের বাইরে একটা কণ্ঠস্বর শোনা গেল। কই হে বীরেন, মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে? দেখতে এলাম। এই যে দাদা, বলে বীরেনবাবু তাড়াতাড়ি গিয়ে একটি বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে নিয়ে এলেন। ভালোই হলো আপনি এসে পড়েছেন। এরা আমার 2 বন্ধু, কলকাতা থেকে এসেছেন। নাম জানেন নিশ্চয়ই, আমাদেরই দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছি বই কি। বলে ভদ্রলোক আমাদের প্রতি তীক্ষ্ণভাবে দৃষ্টিপাত করলেন। বীরেনবাবু বললেন, ইনি হচ্ছেন নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আমরাও ভদ্রলোককে দেখলাম। ফর্সা লম্বা চেহারা, বয়স বোধহয় 60-এর ঊর্ধ্বে, কিন্তু শরীর এখনো বেশ দৃঢ়। পিঠের শিরদাঁড়া তার হাতের লাঠির মতোই শক্ত আর ঋজু। মুখ দেখে মনে হয় জবরদস্ত রাজভারী লোক। গলার স্বর গম্ভীর। ব্যোমকেশ বলল, বসতে আজ্ঞা হোক। নীলমণি মজুমদার লাঠি শুদ্ধ হাত তুলে নমস্কার করে আমাদের মুখোমুখি বসলেন। বীরেনবাবু বললেন, নীলমণিদা, আপনারা তাহলে গল্প স্বল্প করুন, আমি একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রস্থান করুন। কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়। গড়গড়া দুটো অকর্মার মতো হাত পা গুটিয়ে বসে আছে। বীরেনবাবু চলে গেলে ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞাসা করল, আপনারও কি আদিনিবাস এই শহরে? নীলমণিবাবু মাথা নেড়ে বললেন, না, আদিনিবাস ছিল পূর্ববঙ্গে, কিন্তু সেসব গেছে। রিটায়ার করে বুড়ো বয়সে কোথায় যাব, তাই এখানেই আছি। এখানে আপনার আত্মীয় স্বজন আছেন বুঝি? আত্মীয় স্বজন আমার কেউ নেই। বিয়ে করিনি, সারা জীবন কেবল কাজই করেছি। পুলিশের কাজে একটা মোহ আছে জানেন। আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম, তখন এই শহরেই রয়ে গেলাম। এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে। প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম, তখন এই শহরেই পোস্টেড হয়েছিলাম। আবার রিটায়ার করলাম এই শহর থেকেই। শহরটার ওপরে মায়া পড়ে গেছে আর কি। কতদিন রিটায়ার করেছেন? 7 বছর। এই সময় ভৃত্য এসে 2 ছিলিম তামাক দুটো গড়গড়ার মাথার উপর বসিয়ে দিয়ে চলে গেল। নীলমণিবাবু একটি গড়গড়ার নল হাতে নিলেন, অন্যটি নিল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলল। উৎকৃষ্ট তামাক, ধূম গন্ধে ঘর আমোদিত হয়ে উঠল। ব্যোমকেশকে প্রথমে দেখলে এবং তার পরিচয় পেলে
অনেকেই তাকে পরম কৌতূহলের সঙ্গে নিরীক্ষণ করতে থাকে। নীলমণিবাবুও তামাক টানতে টানতে তাকে দেখছিলেন, কিন্তু তার নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল। ভক্তদের মতো উত্তেজনা একেবারেই ছিল না, বরং তিনি যেন এক দৃষ্টে তাকিয়ে ব্যোমকেশের প্রতিভাকে মেপে নিতে চাইছিলেন। ব্যোমকেশের খ্যাতি আর ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে তাই যেন ওজন করবার চেষ্টা করছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন। স্বচক্ষে দেখে মানুষের চরিত্র নির্ণয় করা তার কাজ ছিল। পরের মুখে ঝাল খাওয়ার লোক তিনি নন, তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধির নিকষে যাচাই করে নিতে চান। অবশেষে গড়গড়ার নলটা মুখ থেকে সরিয়ে তিনি যখন কথা বললেন, তখন তার কথার মধ্যেও এই প্রচ্ছন্ন অনুসন্ধিচ্ছা পরোক্ষভাবে প্রকাশ পেল। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি সবই আমি পড়েছি। লক্ষ্য করেছি সব সমস্যাই আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছে হয়, আপনি কি কখনো কোনো রহস্য উদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি? ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়ে সবিনয়ে হাসল, বলল, কখনো ভুল করিনি এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী। ভুল ভ্রান্তি অনেক করেছি, এমনও অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতেও পারিনি, কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধহয় কখনো হয়নি। অবশ্য বলতেই পারেন আমি কটা রহস্যই বা পেয়েছি। আমার চেয়ে 1000 গুণে বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি। আপনি যতদিন চাকরিতে ছিলেন প্রত্যহ 2-4টে ছোট বড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে আপনাকে। আমাকেও যদি তাই করতে হতো, আমারও অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত, তাতে সন্দেহ নেই। ব্যোমকেশের উত্তর শুনে নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হয়েছেন মনে হল। তিনি যখন আবার কথা বললেন, তখন তার কণ্ঠস্বরে একটু ঘনিষ্ঠতার সুর শোনা গেল। তিনি বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা। চুনোপুটির কারবারই বেশি, রুই কাতলা কদাচিৎ মেলে। আবার মজা জানেন, ওই চুনোপুটিগুলোকে ধরতেই প্রাণ বেরিয়ে যায়। রুই কাতলা ধরাটা খুব একটা শক্ত ব্যাপার নয়। তা বটে, ডাক্তারেরা বলেন শক্ত রোগের ওষুধ আছে, কিন্তু সর্দি কাশি সারানোই কঠিন। তা আপনার চারে যে কটি রুই কাতলা এসেছে, তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়ই? নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না। ভ্রু কুচকে হাতের নলটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর ব্যোমকেশের দিকে একটি সুতীক্ষ্ণ কটাক্ষ হেনে বললেন, সব মাছই ডাঙায় তুলেছি ব্যোমকেশ বাবু, কেবল একটি বাদে। আমার এই পুলিশ জীবনের শেষ বড় কেস। এই শহরেই ব্যাপারটা ঘটেছিল, কিন্তু কিনারা করতে পারলাম না। আসামি কে জানতে পেরেছিলেন, কিন্তু প্রমাণ পেলেন না? নীলমণিবাবু ঈষৎ দ্বিধা ভরে বললেন, একটা লোককে পাকা রকম সন্দেহ করেছিলাম, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে সব ওলট পালট হয়ে গেল। সত্যিকার আসামি যে কে, সে সম্বন্ধে আমার ধোঁকা আর কাটল না। বলে ব্যোমকেশ আমার হাত থেকে নলটা নিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে আবার টানতে শুরু করল। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু স্থির রেখে গড়গড়ায় একটি লম্বা টান দিলেন। তারপর নল রেখে দিয়ে বললেন, আপনি গল্পটা শুনবেন? ব্যোমকেশ উঠে বসল, বলল, বেশ তো, বলুন না। ভারী চমকপ্রদ গল্প হবে বলে মনে হচ্ছে। চমকপ্রদ কিনা তা আপনি বিচার করবেন। আমি যা যা জানি সব আপনাকে বলছি, হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন। বলে নীলমণিবাবু একটু হাসলেন। মনে হলো এটা শুধু গল্প শোনার প্রস্তাব নয়, এর অন্তরালে একটা চ্যালেঞ্জ রয়েছে। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলছেন, এসো দেখি তোমার কত বুদ্ধি, প্রমাণ করো। ব্যোমকেশ কিন্তু সেই চ্যালেঞ্জ গায়ে মাখল না, হেসে বলল, আরে না না, আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি, আমার দ্বারা কি তা হবে?
তবে গল্প শোনার কৌতূহল আছে। আপনি বলুন। আমরা নীলমণিবাবুর কাছে সরে এসে বসলাম। তিনি পকেট থেকে একটা কৌটো বের করে এক চিমটে জর্দা মুখে দিলেন। পান নয়, শুধু জর্দা। এটাই বোধহয় তার আসল নেশা। তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করবার উপক্রম করছেন, তখনই বীরেনবাবু ঘরে প্রবেশ করলেন। বললেন, আরেক দফা চা হবে নাকি? মধ্যাহ্ন ভোজনের এখনো বিস্তর দেরি, বিয়েবাড়ির ব্যাপার। আসুক চা, আর সেই সঙ্গে আরেক প্রস্ত তামাক। সামনে চায়ের পেয়ালা আর বাঁ হাতে গড়গড়া নল নিয়ে আমরা বসলাম। নীলমণি মজুমদার তার স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলতে আরম্ভ করলেন। রিটায়ারমেন্টের বছর 3 আগে নীলমণিবাবু এই জেলার সদর থানার কর্তা হয়ে আসেন। তার 3টি প্রধান গুণ ছিল। যে বুদ্ধি থাকলে তদন্তে কৃতকার্য হওয়া যায়, সে বুদ্ধি তার প্রচুর পরিমাণে ছিল। তিনি অত্যন্ত কর্মঠ ছিলেন এবং তিনি ঘুষ নিতেন না। শহরটা পুলিশ সেরাস্তায় দাগি শহর বলেই পরিচিত ছিল। খুন, জখম এবং আরো নানা রকমের অবৈধ ক্রিয়াকলাপ এখানে লেগেই থাকত। নীলমণিবাবু আগে থেকে এই শহরের সঙ্গে পরিচিত ছিলেন, শহরের ধাত জানতেন। তিনি শহরে এসে দৃঢ় হাতে শাসনের ভার তুলে নিলেন। বছর 1.5 এভাবেই কেটে গেল। নীলমণিবাবুর সতর্ক শাসনে শহর অনেকটা শান্তশিষ্ট। নীলমণিবাবুর অভ্যেস ছিল সপ্তাহে 2-1 বার কাউকে কিছু না বলে গভীর রাতে সাইকেলে চড়ে বাইরে বেরিয়ে পড়তেন। শহরের একটা অংশ ছিল বিশেষভাবে অপরাধপ্রবণ। তারই অন্ধকার অলিগলিতে তিনি ঘুরে বেড়াতেন। পাহারাওয়ালারা নিয়মিত ঠিকঠাক পাহারা দিচ্ছে কিনা তা যাচাই করতেন। তার সাইকেলে আলো থাকতো না, সঙ্গে থাকতো পিস্তল আর একটা টর্চ। প্রয়োজন হলেই তবে টর্চ চালাতেন। যে রাতের ঘটনাটা নিয়ে এই কাহিনীর আরম্ভ, সে রাতে নীলমণিবাবু সাইকেলে চড়ে যথারীতি বেরিয়েছেন। নিশুতি রাত, কোথাও জনমানব নেই। রাস্তার আলোগুলো দূরে মিটমিট করে জ্বলছে। ভদ্রপাড়া যেখানে অভদ্র পাড়ার সঙ্গে মিশেছে, সেখানে আম কাঁঠালের বাগান ঘেরা কয়েকটা পুরনো বাড়ি আছে। বাড়িগুলো জীর্ণ, আম কাঁঠালের গাছগুলো বর্ষিয়ান। অনেক আগে হয়তো এই স্থান ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল, তবে এখন ভদ্রপল্লী ঘৃণা ভরে এখান থেকে দূরে সরে গেছে। ক্ষয়িষ্ণু বাড়িগুলো দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করছে। এখানে যারা বাস করে তাদের সামাজিক অবস্থাও ত্রিশঙ্কুর মতো স্বর্গ ও মর্তের মধ্যবর্তী। মন্থর গতিতে সাইকেল চালিয়ে এই পাড়ার ভিতর দিয়ে যেতে যেতে নীলমণিবাবু দেখলেন সামনে প্রায় 50 গজ দূরে কয়েকজন লোক একটা মাচার মতো জিনিস কাঁধে নিয়ে একটা বাড়ির ফটক থেকে বের হয়ে আসছে। তাদের ভাবভঙ্গি সন্দেহজনক। নীলমণিবাবু জোরে সাইকেল চালালেন। কাছাকাছি এসে টর্চ জেলে লোকগুলোর মুখে ফেললেন। চেঁচিয়ে হুকুম দিলেন, দাঁড়াও। 4 জন লোক ছিল। তারা একসঙ্গে কাঁধ থেকে মাচা ফেলে দিয়ে ছুটে পালিয়ে মুহূর্তের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদৃশ্য হওয়ার আগে একজনের মুখ নীলমণিবাবু অস্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন। সে ওই বাড়ির মালিক সুরেশ্বর ঘোষ। পলাতকেরা বিভিন্ন দিকে পালিয়েছে। নীলমণিবাবু তাদের ধরবার চেষ্টা করলেন না। তিনি মাচার কাছে গিয়ে সাইকেল থেকে নামলেন এবং মাচার উপর টর্চের আলো ফেললেন। মাচা নয়, মরা বইবার চালি। তাতে বাঁধা ছাঁদা অবস্থায় পড়ে আছে একটা স্ত্রীলোকের দেহ। স্বাস্থ্যবতী সধবা যুবতী। দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত। নীলমণিবাবু হুইসেল বাজালেন। একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠে ছিল। দৌড়তে দৌড়তে সেখানে পৌঁছল। প্রতিবেশীরাও ঘুম থেকে উঠে নিজে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। প্রতিবেশীরা সকলেই মৃতদেহ শনাক্ত করল। সুরেশ্বরের স্ত্রী হাসি। বাড়িতে অন্য কেউ থাকে না, কেবল সুরেশ্বর ও তার স্ত্রী হাসি। নীলমণিবাবু কনস্টেবলকে থানায় রওনা করে দিলেন। তারপর 2 জন প্রতিবেশীকে নিয়ে বাড়ি অনুসন্ধান করলেন। বাড়িটি 1 তলা হলেও আকারে ছোট নয়।
6টি ঘর, কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না। 2টি ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া যায়। তার মধ্যে একটি শোবার ঘর। এই ঘরটি বেশ বড়। তার 2 পাশে 2টো খাট। 2টো খাটেই বিছানা পাতা। একটাতে কেউ শোয়নি। অপরটা দেখলে মনে হয় ব্যবহৃত হয়েছে, কিন্তু বাড়িতে কেউ নেই, বাগানেও কেউ নেই। বড় আম কাঁঠালের গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। নীলমণিবাবু প্রতিবেশী মহিলাদের জিজ্ঞাসা করলেন, মেয়েটির অসুখ করেছিল কিনা আপনারা জানেন? একজন প্রতিবেশী বলল, অসুখ করেনি। আজই বিকেলবেলা ফটকের কাছে দাঁড়িয়ে বিনোদবাবুর সঙ্গে কথা বলছিল। তাই নাকি? বিনোদবাবু কে? বিনোদ সরকার, সোনার উপর দোকান আছে। ফটকের কাছে ফিরে এসে নীলমণিবাবু দেখলেন থানা থেকে 2জন সাব ইন্সপেক্টর ও কয়েকজন জমাদার, কনস্টেবল প্রভৃতি উপস্থিত হয়েছে। তিনি অল্প কথায় ব্যাপারটা বুঝিয়ে দিয়ে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে মৃতদেহ হাসপাতালে রওনা করে দিলেন। 4জন কনস্টেবল চালিটা বয়ে নিয়ে চলে গেল। প্রতিবেশীরা তখনও কেউ চলে যায়নি, নিজেদের মধ্যে ফিসফিস করে জল্পনা করছিল। নীলমণিবাবু জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামীর পুরো নাম কি? একজন বলল, সুরেশ্বর ঘোষ। সে কোথায়? প্রতিবেশীরা কিছু বলতে চায় না। শেষে একজন অনিচ্ছা ভরে বলল, সুরেশ্বর সন্ধ্যের পর খেয়ে দিয়ে বেরিয়ে যায়। রাত্রি 1টা-1:30টার আগে বাড়ি ফেরে না। কোথায় যায়? শুনেছি কালীকিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে, সেখানে যায়। কালীকিঙ্কর দাসের দোকানটা কোথায়? প্রতিবেশীরা ঠিকানা দিল। নীলমণিবাবু তখন জমাদারকে অকুস্থলে বসিয়ে সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে কালীকিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললেন। প্রতিবেশীদের বলে গেলেন, কাল সকালে আসব, আপনাদের এজাহার নেব। কালীকিঙ্করের দোকান সুরেশ্বরের বাড়ি থেকে 1/2 মাইল দূরে। শহরের নিকৃষ্ট অংশ পার হয়ে যেখানে বাজার হাট আরম্ভ হয়েছে সেখানে। লোহা লক্করের দোকান। বাজারের এই অংশটির নাম লোহাপটি। নিশুতি বাজারের ভেতর দিয়ে নীলমণিবাবু কালীকিঙ্করের দোকানের সামনে এসে উপস্থিত হলেন। দোকানের সামনে রাস্তার পাশে ভারী ভারী গোছা গোছা লোহার ছড় পড়ে আছে, কিন্তু দোকানের দরজা বন্ধ। নীলমণিবাবু নিঃশব্দ পায়ে এদিক ওদিক ঘুরে দেখলেন। পাশের একটা জানালার ফুটো দিয়ে শীর্ণ আলোকরশ্মি বাইরে বেরিয়ে আসছে। তিনি সন্তর্পণে জানলার কাছে গিয়ে ফুটোটায় চোখ রাখলেন। তক্তাপোষের উপর কার্পেট পাতা। 4জন লোক বসে নিবিষ্ট মনে তাস খেলছে। তাদের মাঝখানে কার্পেটের উপর কিছু টাকা আর নোট জমা হয়ে আছে। বাজি রেখে খেলা চলছে। 3 তাসের খেলা। সাব ইন্সপেক্টর সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। নীলমণিবাবু হাত নেড়ে তাকে ইশারা করলেন। সে সাইকেল রাস্তায় শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। নীলমণিবাবু তখন জানলায় টোকা দিলেন। 4জন খেলোয়াড় একসঙ্গে জানালার দিকে ঘাড় ঘোরালো। 4 জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠায় চেয়ে রইল। তারপর একজন এক খামচায় সামনে টাকা কড়ি তুলে নিয়ে পকেটে পুরল। নীলমণিবাবু কড়া সুরে বললেন, দোর খোলো। 4জন মুখ তাকাতাকি করল। তারপর একজন গলা উঁচু করে বলল, কে? নীলমণিবাবু বললেন, পুলিশ, দোর খোলো। আবার খেলোয়াড়দের মধ্যে মুখ তাকাতাকি। তারপর একজন, বোধহয় দোকানের মালিক কালীকিঙ্কর দাস, উঠে গেল। নীলমণিবাবু জানলা থেকে সরে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজা খুলল। রোগা অস্থিসার লোকটা 2জন ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখে এক পা পিছিয়ে গেল। কে? কি চাই? তুমি কালীকিঙ্কর দাস? হ্যাঁ, কি চাই? এখানে আর কে কে আছে? কালীকিঙ্কর ঢোক গিলে বলল, মানে আমার 3জন বন্ধু আছে। নীলমণিবাবু আর বাক্য ব্যয় করলেন না। ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে দোকানে প্রবেশ করলেন। পাশে অফিস ঘরের দরজা। অফিস ঘরে গিয়ে তিনি দেখলেন 3জন খেলোয়াড় তখনও ফরাসের ওপর বসে আছে। একজন তাস ভাঁজছে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সকলকে একবার সূক্ষ্ম নজরে দেখে নিলেন। সকলেরই বয়স 35 থেকে 40-এর মধ্যে।
চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই, কেবল এক ব্যক্তি, যে ব্যক্তি তাজ ভাঙছিল, হাড়ে মাসে মজবুত গোছের লোক। দেখে মনে হয় এই লোকটাই পালের গোদা। নীলমণিবাবু প্রশ্ন করলেন, সুরেশ্বর ঘোষ কার নাম? মজবুত লোকটি ভুরু তুলে তাকালো, তারপর তাস রেখে উঠে দাঁড়ালো। আমি সুরেশ্বর ঘোষ। কি দরকার? তার স্বর শান্ত এবং সংযত। নীলমণিবাবু একে একে চারজনের দিকে চোখ ফিরিয়ে তারপর বললেন, তোমরা দুপুর রাত্রে মরা নিয়ে ঘাটে পোড়াতে যাচ্ছিলে, ভেবেছিলে একবার পুড়িয়ে ফেলতে পারলে আর কোনো ভয় নেই, তাই তো? চারজনের মুখেই অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। সুরেশ্বর বলল, মরা? কি বলছেন? কার মরা? দেখো, ন্যাকামি করে পার পাবে না। আমি দেখেছি তোমাকে। যে চারজন মরা নিয়ে যাচ্ছিল, তুমি তাদের একজন। কবেকার কথা বলছেন? আজকের কথা বলছি, আজ রাত্রি 12টার কথা। বাজে কথা বলছেন। আজ রাত্রি 8:30টার সময় আমরা এখানে তাস খেলতে বসেছি। 1 মিনিটের জন্যেও কেউ বাইরে যায়নি। বটে? সারাক্ষণ তাস খেলেছ? জুয়া? তিনজন ঘাড় চুলকাতে লাগল। সুরেশ্বর কিন্তু তিলমাত্র অপ্রতিভ না হয়ে বলল, হ্যাঁ, জুয়া খেলছিলাম তো। আমরা 4 বন্ধু মিলে মাঝে মাঝে খেলি এখানে। নীলমণিবাবু দেখলেন এখানে এদের কাবু করা যাবে না, থানায় নিয়ে যেতে হবে। বললেন, আপাতত জুয়া খেলার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি। থানায় চলো। কিছুক্ষণ কথা কাটাকাটি চলল, তবে শেষ পর্যন্ত তারা থানায় যেতে রাজি হল। নীলমণিবাবু বললেন, যদি জামিন জোগাড় করতে পারো, আজ রাত্রি ছেড়ে দেব। রাস্তায় কিছু দূর যাওয়ার পর সুরেশ্বর বলল, মরার কথা কি বলছিলেন? কার মরা? তোমার স্ত্রীর। সুরেশ্বর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, আমার স্ত্রী? কি বলছেন আপনি? তোমার স্ত্রী খুন হয়েছে। না না, এসব কিরকম কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। হাসি? না না, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে কোনো লাভ নেই। মৃতদেহ হাসপাতালে চালান দেওয়া হয়েছে। থানায় পৌঁছে নীলমণিবাবু চারজনকে হাজতে করলেন। তারপর অফিসে বসে একে একে তাদের জেরা আরম্ভ করলেন। প্রথমে ডাকলেন সুরেশ্বরকে। সে টেবিলের পাশের একটা চেয়ারে এসে বসলে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করো? তা অনেক রকম ব্যবসায়ী আছে। পাইকারি ব্যবসা। আমি পয়সাওয়ালা লোক মশাই, পুচকে দোকানদার নই। বাড়িটা তোমার? হ্যাঁ। কতদিন কিনেছো? এই 5-6 বছর হবে। নগদ 19,000 টাকায় কিনেছিলাম। নীলমণিবাবুকে টাকার কথা শুনিয়ে লাভ হল না। তিনি অটলভাবে প্রশ্ন করে চললেন, কতদিন আগে বিয়ে করেছিলে? 7 বছর আগে। শ্বশুর বাড়ি কোথায়? এই শহরে। শ্বশুরের নাম কি? নাম দিনমণি হালদার। সে এখন কোথায়? জানি না, সম্ভবত জেলে। জেলে? হ্যাঁ, জেল আমার শ্বশুরের ঘর বাড়ি। শ্বশুরের সঙ্গে তোমার সদ্ভাব আছে? মুখ দেখা দেখে নেই। নীলমণিবাবু কিছুক্ষণ চোখ মুজে রইলেন, তারপর বললেন, বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? কিছুটা দ্বিধা ভরে সুরেশ্বর বলল, বিয়ের 7 বছর পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল। ছেলেপিলে নেই? না, বউ বাজা। আজ রাত্রি 12টার সময় তুমি আর তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিলে। আমি টর্চের আলো ফেলে তোমাকে দেখেছি। আপনি ভুল দেখেছেন। রাত্রি 12টার সময় আমি আর আমার বন্ধুরা কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলছিলাম। তোমার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল? মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কে বলতে পারে বলুন? তবে পাড়াপড়শিরা বদনাম দিত। কি বদনাম দিত? আমি রাত্রি করেই বাড়ি ফিরি। কয়েক মাস থেকে কে একজন নাকি বাগানে এসে হাসির সঙ্গে দেখা করত। স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছিলে? করেছিলাম। সে বলেছিল সব মিথ্যা কথা। আর কিছু? আর কি, একবার হাসির আলমারি খুলে তার মধ্যে এমন কয়েকটা গয়না দেখেছিলাম যা আমি তাকে দিইনি। কোথা থেকে গয়না এলো বউয়ের কাছে খোঁজ নিয়েছিলে? কি হবে খোঁজ নিয়ে?
মেয়ে মানুষ যদি নষ্ট হতে চায় কেউ তাকে আটকাতে পারবে? কিন্তু খুন করতে পারে তো। আমি হাসিকে খুন করিনি। নীলমণিবাবু আরও অনেকক্ষণ নানাভাবে জেরা করলেন, কিন্তু সুরেশ্বরকে টলাতে পারলেন না। বরং তার ঠোঁট কাটা স্পষ্টবাদিতা দেখে মনে হয় সে সত্যি কথাই বলছে। সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠিয়ে নীলমণিবাবু কালীকিঙ্করকে ডেকে পাঠালেন। কালীকিঙ্করের হাড় বের করা শরীরের মধ্যে লৌহ কঠিন একটা মন ছিল। নীলমণি অনেক চেষ্টা করেও তা বাঁকাতে পারলেন না। 4 বন্ধু রাত্রি 8:30টার সময় তার দোকানে তাস খেলতে বসেছিল। নীলমণিবাবু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্যও কেউ বাইরে যায়নি। এই কথার নড়চড় হল না। অন্যান্য বিষয়ে কিন্তু কালীকিঙ্কর সোজাসুজি উত্তর দিল। সুরেশ্বর তার আজীবনের বন্ধু, তার ঘরের খবর সবই কালীকিঙ্কর জানে। সুরেশ্বরের অবস্থা আগে ভালো ছিল না। যুদ্ধের বাজারে সে পয়সা করেছে। হাসিকে সে বিয়ে করেছিল গরিব অবস্থায়। হাসির বাপটা ছিল একাধারে চোর আর বোকা। চুরি করে ধরা পড়ে যেত এবং আবার জেলে যেত। হাসির মায়ের বদনাম ছিল। বস্তিতে বাস করলে ভদ্রলোকের মেয়েরও চালচলন খারাপ হয়ে যায়। যেমন দেখবে তেমনই তো শিখবে। হাসির বাপ যখন জেলে থাকতো তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসত। সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করতে চেয়েছিল তখন তার বন্ধুরা সকলেই মানা করেছিল, কিন্তু সুরেশ্বর কারো কথা শোনেনি। তারপর যুদ্ধের বাজারে সুরেশ্বর টাকা করেছে, বাড়ি কিনেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনিবানা নেই। সুরেশ্বর বাড়িতে বেশি থাকে না, বাইরে বাইরে দিন কাটায়। কিন্তু তাই বলে সে স্ত্রীকে খুন করেছে এ কথা একেবারেই সত্যি নয়। সুরেশ্বর তেমন লোকই নয়। সে ভদ্র ঘরের ছেলে। জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট পেয়ে বস্তিতে থেকে বড় হয়েছে বটে, কিন্তু তার মনটা খুব উঁচু। কালীকিঙ্করের বন্ধু প্রশস্তি শেষ হলে নীলমণিবাবু জিজ্ঞাসা করলেন, সুরেশ্বরের শ্বশুর দিনমণি হালদার এখন কোথায়? কালীকিঙ্কর বলল, বছর 2 আগে দিনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল। হাসির মা তখন মরে গেছে। দিনু হালদার 2-3 দিন মেয়ে জামাইয়ের কাছে ছিল। একদিন সুরেশ্বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল। দিনু হালদার কোথায় চলে গেল, তারপর থেকে আর তাকে দেখিনি। বয়স হয়েছিল, জেল খেটে শরীরও ভেঙে পড়েছিল, হয়তো মরে গেছে। এরপর নীলমণিবাবু কালীকিঙ্করকে ফেরত পাঠিয়ে দেবু মণ্ডলকে ডাকলেন। দেবু মণ্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে। বিত্তবান ব্যক্তি, সুরেশ্বরের বাল্যবন্ধু, সুখে দুঃখে নিত্য সহচর। সুরেশ্বরের স্ত্রীকে খুন করে তারা যে পোড়াতে নিয়ে যাচ্ছিল এ কথা সম্পূর্ণরূপে মিথ্যা। তারা তাস খেলছিল। বন্ধু পত্নীর চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করতে সে অক্ষম। তবে হাসি সৎবংশের মেয়ে ছিল না, এই কথা ঠিক। দেবমণ্ডলকে নীলমণিবাবু ভাঙতে পারলেন না। নতুন কোনো তথ্য আবিষ্কৃত হল না। তিনি শেষে বললেন, শ্মশান ঘাটে তোমার কাঠের আড়ত আছে? দেবমণ্ডল থতমত খেয়ে বলল, আগে বা মানে আছে, শহরে 2টো আড়ত আছে আর শ্মশানে 1টা। নীলমণিবাবু ভ্রু কুঁচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, এবার সত্যি কথা বলবে? সত্যি কথাই বলছি। চতুর্থ ব্যক্তির নাম বিলাস দত্ত। ঠিকাদারদের কাজ করে, বিল্ডিং কন্ট্রাক্টর। অতিশয় মিষ্টভাষী ও রসিক। নীলমণিবাবুকে একটি অশ্লীল রসিকতা শুনিয়ে ঘাড় নিচু করে জিভ কাটল। তাস খেলার ব্যাপার সম্বন্ধে কিন্তু তার মনে লেশমাত্র সংশয় নেই। নীলমণিবাবু দেখলেন বিলাস দত্ত যে শ্রেণীর লোক সে অজস্র মিথ্যা কথা বলবে, কিন্তু কাজের কথা একটাও বলবে না। তিনি হতাশ হয়ে বললেন, তুমি ঠিকাদার, তোমার অনেক বাঁশ আছে। বিলাস দত্ত বলল, বাস? হ্যাঁ হ্যাঁ আছে বই কি, এন্টার বাস আছে। ভাড়া বাঁধবার জন্য দরকার হয় কি না? মরার চালি বাঁধবার জন্যও তো বাঁশের দরকার হয়। বন্ধু চতুষ্টয়ের জেরা শেষ করতে করতে রাত কাবার হয়ে গেল। পরদিন তাদের আর হাজতে আটকে রাখা গেল না। তাদের উকিল জামিন দিয়ে তাদের খালাস করে নিয়ে গেলেন। নীলমণিবাবুর মনে অভ্রান্ত বিশ্বাস জন্মেছিল যে সুরেশ্বর ঘোষ স্ত্রীকে খুন করেছে এবং বাকি 3 জন
এই ব্যাপারে লিপ্ত আছে, কিন্তু প্রমাণ নেই। তিনি যা চোখে দেখেছেন তার কোনো অর্থ নেই। তার সাক্ষ্য উকিলের জেরায় উড়ে যাবে। তাই বর্তমানে তিনি তাদের নামে খুনের অভিযোগ আনতে পারলেন না। কেবল জুয়া খেলার অভিযোগেই তাকে সন্তুষ্ট থাকতে হলো। তবে তিনি কিন্তু খুনের তদন্ত থেকে বিরতি দিলেন না। তিনি দুজন সহকারী নিয়ে সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলেন, তাদের বয়ান শুনলেন। শেষে বেলা প্রায় 1টার সময় সুরেশ্বরের বাড়িতে গেলেন। ফটকে একজন কনস্টেবল পাহারায় ছিল। সে বলল সুরেশ্বর বেলা 11টা নাগাদ ফিরে এসেছে এবং বাড়িতে আছে। নীলমণিবাবু তার ঘরে প্রবেশ করে দেখলেন সুরেশ্বর শোবার ঘরের একটা খাটে শুয়ে ঘুমোচ্ছে। পুলিশের জুতোর শব্দে সে রক্তবর্ণ চোখ মেলে উঠে বসল। জড়ানো গলায় বলল, হে কি, আবার কি চাই? আমরা বাড়ি তল্লাশ করতে এসেছি। করুন তল্লাশ, যা ইচ্ছে করুন। বলে সে আবার শোবার উপক্রম করল। তার বোধহয় বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যেস। তার উপর কাল সারা রাত জেগেছে, আজ বোধহয় তাই সারাদিন ঘুমোবে। কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে কি একটুও দাগ পড়েনি? খুন করুক বা না করুক, এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি করে? যাই হোক, নীলমণিবাবু তাকে ঘুমোতে দিলেন না। বললেন, তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই। সুরেশ্বর বিরক্ত মুখে উঠে একটা দেওয়াল আলমারির কপাট খুলল। তার একটা তাকে কাপড় চোপড়ের পেছন থেকে এক থাবা সোনার গয়না বের করল। 8 পৌড়ে কিছু আর কিছু তোলা গয়না। নীলমণিবাবু বললেন, এর মধ্যে কোন গয়না তুমি দাওনি? সুরেশ্বর একটা আংটি, একজোড়া কানের দুল, একটা চুলের কাঁটা বেছে তার হাতে দিল। এই গয়নাগুলো নতুন, ব্যবহৃত হয়নি। নীলমণিবাবু সেগুলো নিজের পকেটে রেখে বললেন, আচ্ছা, এগুলো আমি রাখছি, পরে ফেরত দেব। তারপর তার সমস্ত বাড়ি আর বাগান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা থেকে হাসির মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায়। বিকেল 3:30টার সময় নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করলেন এবং সহকারীদের ফেরত পাঠিয়ে নিজে বিনোদ সরকারের দোকানের দিকে চললেন। বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনা রূপার দোকানটা তার দেখা ছিল। বেশ বড় দোকান। দোকানের মধ্যে কারিগরদের কাজ করার কারখানা। বিনোদবাবু দোকানে ছিলেন। একটি সুসজ্জিত ঘরে টেবিলের সামনে বসে গড়গড়ায় তামাক টানছিলেন। লোকটির বয়স আনুমানিক 50, কিন্তু ভারী শৌখিন মানুষ। গায়ে তসরের পাঞ্জাবি, গিলে করা ফরাসডাঙ্গার ধুতি, গোঁফের ওপর নিচ কামিয়ে খুব সূক্ষ্মভাবে উপর দিকে তোলা। মাথার সামনের এক গোছা চুল 3 দিক থেকে টাকের আক্রমণ কোনো মতে ঠেকিয়ে রেখেছে। আকৃতি ছোটখাটো হলেও সেই অনুপাতে বেশ গোলগাল। পুলিশ দেখে তিনি একটু বিব্রত হলেন। বললেন, কি ব্যাপার বলুন তো, আমার দোকানে কি কোনো গন্ডগোল হয়েছে? নীলমণিবাবু সামনে চেয়ারে বসলেন। বললেন, না, আপনার কাছে কিছু খবর জানতে এসেছি। বিনোদবাবু ধাতস্থ হলেন। নীলমণিবাবুর দিকে পানের ডিবে আর জর্দার কৌটো বাড়িয়ে দিয়ে বললেন, কি খবর? নীলমণিবাবু পান নিলেন না। জর্দার কৌটো থেকে 1 চিমটি জর্দা নিয়ে মুখে দিলেন। ধীরে ধীরে বললেন, সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে আপনি জানেন? বিনোদবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠে বললেন, হাসি মারা গেছে? সে কি? কাল বিকেলে যে আমি তাকে দেখেছি। কাল রাত্রে মারা গেছে। রাত্রি? কিন্তু বিকেল বেলা সে তো ভালোই ছিল। কিসে মারা গেল? কি হয়েছিল তার? আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে। খুন? বিনোদবাবু আস্তে আস্তে চেয়ারে বসলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ টেবিলের উপর প্রচন্ড চাপড় মেরে বললেন, সুরেশ্বর খুন করেছে, ও ছাড়া আর কেউ নয়। সুরেশ্বরের কিন্তু অকাট্য অ্যালিবাই আছে। থাক অ্যালিবাই, এ সুরেশ্বরেরই কাজ। সুরেশ্বর আর ওই 3টে বন্ধু মহাধূর্ত আর পাজি, ওদের অসাধ্য কাজ নেই। আপনি হাসিকে অনেকদিন থেকে চেনেন? ওকে 3-4 বছর বয়স থেকে দেখে আসছি। এরপর তিনি নলটি মুখ থেকে বের করে
কিছুক্ষণ তার অগ্রভাগের দিকে তাকিয়ে তারপর নীলমণিবাবুর দিকে চকিত কটাক্ষ নিক্ষেপ করলেন। তারপর চাপা গলায় বললেন, আপনি পুলিশ, আপনার কাছে লুকোবো না। কম বয়সে আমি একটু হাসির মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। সে আজ 20-22 বছর আগেকার কথা। হাসির বাপটা ছিল হতভাগা চোর, নেশাখোর, জালিয়াত। স্ত্রী কন্যাকে খেতে দিতে পারত না। হাসির মা পেটের দায়ে। কিন্তু সে থাক, বছর কয়েক আগে হাসির মা মারা গেল। মৃত্যুকালে আমাকে ডেকে মিনতি করে বলে গিয়েছিল, হাসিকে তুমি দেখো, জামাইয়ের মনটা ভালো নয়। তাহার মৃত্যুশয্যার অনুরোধ আমি এড়াতে পারিনি। হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। হাসির মা সতীসাধ্যী ছিল না, কিন্তু তার প্রকৃতি ছিল বড় মধুর। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। তারপর নীলমণিবাবু বললেন, তাহলে আপনার সন্দেহ সুরেশ্বরবাবু হাসিকে খুন করেছে? বিনোদবাবু যেন স্মৃতি সমুদ্রে তলদেশ থেকে উঠে এলেন। হ্যাঁ, আমার তাই বিশ্বাস। কিন্তু কেন? মোটিভ কি? দেখুন, সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চাল চুলো কিছু ছিল না। তারপর যুদ্ধের বাজারে এসে বড় লোক হলো, তখন তার উচ্চাসা হলো সে ভদ্র সমাজে মিশবে, 10 জনের 1 জন বলে গণ্য হবে। কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই। হাসির মা বাপের কেচ্ছা শহরে কে না জানে। তাই সুরেশ্বর হাসিকে মেরেছে। এবার নতুন বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে। হাসির স্বভাব চরিত্র কেমন ছিল? হেলা গেলা মেয়ে ছিল, মনের ছল কপট কিছু ছিল না। একটু হয়তো পুরুষ ঘেঁষা ছিল। ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা কইতো। কিন্তু তাতেও তাকে দোষ দেওয়া যায় না। পাড়ার মেয়েরা ওর সঙ্গে ভালো করে কথা বলতো না, কেউ বা বাঁকা কথা বলতো। হাসিও তো মানুষ, তারও তো কথা কইবার দুটো লোক দরকার। আমি জোর করে বলতে পারি, অন্য দোষ তার যতই থাক, মন দোষে ছিল না। নীলমণিবাবু কৌটো থেকে আরেকটি জর্দা মুখে দিলেন। তারপর পকেট থেকে গয়নাগুলো বের করে বিনোদবাবুর সামনে রাখলেন। দেখুন তো এগুলো চিনতে পারেন কিনা। হাসির গয়না নাকি? বলে বিনোদবাবু সেগুলো হাতে তুলে নিলেন। তারপর মাথা নেড়ে বললেন, এই গয়না আমি কখনো হাসিকে পড়তে দেখিনি। আপনি কখনো তাকে গয়না উপহার দেননি? না, আমি তাকে পুজো আর দোলের সময় 1খানা করে শাড়ি দিতাম, গয়না কখনো দিইনি। বিনোদবাবু ভ্রু কুঁচকে গয়নাগুলো আবার পরীক্ষা করলেন। বললেন, আমার কারিগরের তৈরি নয়। কিন্তু দাঁড়ান। তিনি ঘন্টা বাজিয়ে চাকরকে ডাকলেন। রামদয়ালকে পাঠিয়ে দাও। চশমা চোখে বয়স্ক কারিগর রামদয়াল এলো। তার হাতে গয়নাগুলো দিয়ে বললেন, দেখো তো এ গয়না কি আমাদের তৈরি? রামদয়াল ভালো করে দেখে তারপর বলল, नहीं बाबू, ये गहना तो कलकत्ते में बना लगता है। আচ্ছা যাও। নীলমণি বাবুও উঠলেন। গয়নাগুলো পকেটে রেখে বললেন, আজ তবে উঠি, যদি দরকার হয় আবার আসবো। যখন ইচ্ছে আসবেন। সেদিন সন্ধ্যাবেলায় নীলমণিবাবু সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলেন। বাংলোতেই অফিস। মেজর বর্মন দিনের কাজ শেষ করে বিশ্রাম নিতে ঘরে ঢুকবেন, তখনই নীলমণিবাবু সেখানে প্রবেশ করে বললেন, খবর নিতে এলাম। মেজর বর্মন বললেন, বসুন, পিএম করেছি, রিপোর্ট কাল পাবেন। কি দেখলেন? মৃত্যুর সময় আন্দাজ রাত্রি 10টা। মৃত্যুর কারণ? যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না। বিষ টিস নাকি? মেজর বর্মন একটা সিগার ধরিয়ে
তাতে মৃদুমন্থর টান দিয়ে তারপর বললেন, বিষ নয়, বড় আশ্চর্য উপায় মেরেছে। আচ্ছা, আপনার সন্দেহভাজনের মধ্যে মিলিটারি ম্যান কেউ আছে নাকি? মিলিটারি ম্যান কেউ নেই, কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল, গোড়াদের সংস্পর্শে এসেছে। কি ব্যাপার বলুন তো? মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার গলা তরুণাস্থি, যাকে বলে থাইরয়েড কার্টিলেজ, সেটা একেবারে চূর্ণ হয়ে গেছে। নীলমণিবাবু স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, মানে গলা টিপে মেরেছে, তাই তো? না, গলা টিপে মারলে চামড়ার ওপর আঙুলের দাগ থাকতো, আর গলা টিপে মারার মধ্যে বৈচিত্র্য কিছু নেই। তবে মেজর বর্মন কয়েকবার সিগারের ধোঁয়া ছেড়ে তারপর বললেন, গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল, আপনি জানেন? না, সে কিরকম? মনে করুন বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে, আপনি নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন, পালাবার পথ নেই, পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে। এই অবস্থায় আত্মরক্ষার উপায় কি? আপনি কৌশলে শত্রুর ডান পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎ তার দিকে ঘুরে ডান হাতের পোঁচা দিয়ে সজোরে মারলেন তার গলায়। থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেল, আর তৎক্ষণাৎ মৃত্যু। তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ, গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হওয়ার চেষ্টা করে, ওতে এসব বালাই নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু। নীলমণিবাবু কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন, আশ্চর্য, মেয়েটির মৃত্যু এইভাবে হয়েছে, এতে আপনার কোনো সন্দেহই নেই? কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্যে। নীলমণিবাবু থানায় ফিরে এলেন। সুরেশ্বর যে হাসিকে খুন করেছে এতে তার বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু একটা ধোঁকা রয়েছে। যে লোকটা রাত্রে এসে হাসির সঙ্গে দেখা করত সে কে? সেই কি হাসিকে গয়নাগুলো উপহার দিয়েছিল? হাসির সঙ্গে লোকটার সম্বন্ধ কিরকম? সে যদি হাসির বন্ধু হয় তবে হাসিকে খুন করবে কেন? সে রাত্রে আর কিছু হলো না। পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টর ও একজন রাইটার জমাদারকে সঙ্গে নিয়ে নীলমণিবাবু আবার সুরেশ্বরের বাড়ির দিকে এগোলেন। আর যেমন করেই হোক সুরেশ্বরের কাছ থেকে তিনি স্বীকারোক্তি আদায় করেই ছাড়বেন। নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ি পৌঁছলেন। সুরেশ্বরের বাড়ির সদর দরজা খোলা, বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। দু চারবার ডাকাডাকি করে নীলমণিবাবু সঙ্গীদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন। শোবার ঘরের দরজা খোলা। দরজার সামনে গিয়ে তারা থামল। মেঝের ওপর সুরেশ্বর মরে পড়ে আছে। গত রাত্রে সুরেশ্বর যথানিয়ত কালীকিঙ্করের দোকানে তাস খেলতে গিয়েছিল। রাত্রি আন্দাজ 12টার সময় বাড়ি ফিরে আসে। তারপর কি হয়েছে কেউ জানে না। সিভিল সার্জন মেজর বর্মন সুরেশ্বরের মৃতদেহ ব্যবচ্ছেদ করে রিপোর্ট দিলেন। গলার থাইরয়েড কার্টিলেজ ভেঙে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ যে উপায়ে হাসির মৃত্যু হয়েছিল ঠিক সেই একই উপায়ে সুরেশ্বরেরও মৃত্যু হয়েছে। গল্প শেষ করে নীলমণিবাবু কিছুক্ষণ হেঁট মুখে বসে রইলেন। তারপর মুখ তুলে বললেন, এই হচ্ছে ঘটনা। তদন্তের সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বলেছি। আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম, পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায়ে খুন করেছে। আমি আসামিকে ধরতে পারিনি, আসামি যে কে তাও জানতে পারিনি। আচ্ছা, আপনি বলতে পারেন কে আসামি? ব্যোমকেশ এতক্ষণ গালে হাত দিয়ে শুনছিল, বলল, আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন? উত্তর যদি জানা থাকে নিশ্চয়ই দেব। সুরেশ্বরের ওয়ারিশকে? সুরেশ্বরের এক খুড়তুতো বোন। সুরেশ্বর উইল করেনি। খুড়তুতো বোনটি অনাথা বিধবা, কলকাতায় কোথায় যেন রাঁধুনি বৃত্তি করত, সেই সব পেয়েছে।
যাক, যে রাত্রে সুরেশ্বরের মৃত্যু হয় সে রাত্রে ওর 3 বন্ধু কালী কিঙ্কর, দেবু মণ্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল? সুরেশ্বরের বাড়ি যাবার পর ওরা 3 জন প্রায় সারা রাত কালী কিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল। আমি ওদের প্রত্যেকের পেছনে চর লাগিয়েছিলাম। তাদের কাছেই খবর পেয়েছি ওরা সুরেশ্বরকে খুন করেনি। বিনোদ সরকারের পিছনে চর লাগিয়েছিলেন? না, বিনোদ সরকারের ওপর আমার সন্দেহ হয়নি। তার কোনো মোটিভ ছিল না। সুরেশ্বরকে হয়তো মারতে পারত, কিন্তু হাসিকে মারবে কেন? তা বটে। আচ্ছা, দিনমণি হালদার তখন কোথায় ছিল, খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম। সে তখন 50 মাইল দূরে একটা গ্রামে ছিল। আমাশায় ভুগছিল। নরবার চড়বার ক্ষমতাই ছিল না তার। তাছাড়া ওইভাবে খুন করবার কৌশল সে জানবে কোত্থেকে? আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল? না, আমার বিশ্বাস সে ভালো মেয়ে ছিল। ব্যোমকেশ নত মুখে ভাবতে ভাবতে বলল, কিন্তু তার রক্তে দোষ ছিল। তার মা, কি নাম হাসির মায়ের? অমলা। ব্যোমকেশ চোখ তুলে নীলমণি বাবুর দিকে তাকালো। তিনিও প্রখর চোখে তার দিকে চেয়ে রইলেন। তার শরীর ক্রমশ কঠিন হয়ে উঠতে লাগল। কিছুক্ষণ 2 জনের চোখে চোখ আবদ্ধ হয়ে রইল। তারপর ব্যোমকেশ তাকিয়া ঠেস দিয়ে বসল। নির্বাপিত গড়গড়ার নলটা হাতে তুলে নিল। নীলমণিবাবু আত্মসংবরণ করে ধীর স্বরে বললেন, আর কিছু জানতে চান? ব্যোমকেশ নিরুৎসুকভাবে মাথা নাড়ল। আর কিছু জানবার নেই। নীলমণিবাবু একটু বাঁকা সুরে বললেন, কিছু বুঝলেন? সবই বুঝেছি নীলমণিবাবু। নীলমণিবাবু কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। শেষে বললেন, সবই বুঝেছেন? হাসিকে কে খুন করেছিল আপনি বুঝেছেন? বুঝেছি বই কি, হাসিকে খুন করেছিল সুরেশ্বর। তাই নাকি? তাহলে সুরেশ্বরকে মারল কে? সুরেশ্বরকে মেরেছিল হাসির বাপ। হাসির বাপ? কিন্তু দিনমণি হালদার তো সে সময় 50 মাইল দূরে ছিল। আমি দিনমণি হালদারের কথা বলিনি, হাসির বাপের কথা বলেছি। হাসির জন্মদাতা পিতা। নীলমণিবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। দেখতে লাগলাম তার মুখ থেকে পরতে পরতে রক্ত নেমে গিয়ে তাকে যেন বিবর্ণ করে তুলছে। অবশেষে তিনি যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বরের গাম্ভীর্য আর নেই। ক্ষীণ কাঁপা গলায় বললেন, জন্মদাতা পিতা? কার কথা বলছেন বলুন তো? ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, কার কথা বলছি আপনি জানেন নীলমণিবাবু? গল্পটা আমাকে না বললেই ভালো করতেন। এরপর নীলমণিবাবু কি বলতেন তার শোনা হলো না। বীরেনবাবু প্রবেশ করলেন। বললেন, ব্যোমকেশবাবু, রান্না তৈরি, আপনার স্নান করে নিন। নীলমণিদা, আপনিও মধ্যাহ্ন ভোজনটা এখানেই সেরে নিন না। নীলমণিবাবু ধর্মড় করে উঠে দাঁড়ালেন। না না, আমি চললাম, অনেক দেরি হয়ে গেল বলে তিনি দ্রুত প্রস্থান করলেন। আমাদের প্রতি দৃষ্টিপাত করলেন না। আহারাদি সম্পন্ন করে দুজনে তাকিয়া মাথায় দিয়ে লম্বা হলাম। গড়গড়া চলছে। বললাম, কি করে বুঝলে বলো? নীলমণিবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তার পক্ষপাত আছে, অথচ তার গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি। তার চরিত্র সম্বন্ধে যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাতে তাকে পতিগত প্রাণা সতী সাবিত্রী মনে করবার কারণ নেই। সে প্রগল্ভা ছিল, তার স্বামী তাকে সন্দেহ করত, একজন অজ্ঞাত লোক রাত্রে তার সঙ্গে দেখাও করত। তবে তার প্রতি নীলমণিবাবুর পক্ষপাত কেন? হাসির মা অমলাও সতী সাবিত্রী ছিল না। অমলার স্বামী দিনমণি হালদার জেলখানার পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ছাড়া পেত, আবার জেলে গিয়ে ঢুকত। দিনমণি হালদার হাসির বাপ নাও হতে পারে। এদিকে বিনোদ সরকারও হাসির বাপ নয়। হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স 3-4 বছর। তবে কে?
নীলমণিবাবু গল্প বলবার আগে কথা প্রসঙ্গে বলেছিলেন পুলিশের চাকরিতে ঢুকে প্রথম তিনি এই শহরেই পোস্টেড হয়েছিলেন। দিনমণি পেশাদার চোর, তাকে ধরতে কিংবা তার ঘরদোর খানা তল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন কখনো। তিনি তখন যুবক, হয়তো দিনমণির কুহকময় স্ত্রীর ফাঁদে পড়ে গিয়েছিলেন। দিনমণি জেলে যাবার পর গোপনে দুজনে মেলামেশা হয়েছিল। 2-3 বছর পরে নীলমণিবাবু এ জেলা থেকে বদলি হয়ে গেলেন। যাবার আগে জেনে গেলেন তার একটি মেয়ে আছে, মেয়ের নাম হাসি। দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন। তিনি বিয়ে করেননি, তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি। সংসারে হাসি তার একমাত্র রক্তের বন্ধন। কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন। হাসির মা তখন মারা গেছে, হাসি বিয়ে করেছে। নীলমণিবাবুর অভ্যাস ছিল তিনি গভীর রাত্রে সাইকেল চড়ে শহর তদারক করতে বেরোতেন। সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন, তাকে ছোটখাটো 2-1খানা গয়না উপহার দিতেন। হাসিকে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না, তবে হাসি হয়তো আন্দাজ করেছিল যে রাত্রে সুরেশ্বর হাসিকে খুন করে সে রাত্রে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখেই শুনেছি। আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল। তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল, বউকে খুন করেছি, এখন তোরা আমাকে বাঁচা। 4 জনের মধ্যে অটুট বন্ধুত্ব। তারা পরামর্শ করে স্থির করল মরা পুড়িয়ে ফেলা যাক, তারপর উঠিয়ে দিলে হবে হাসি কুলত্যাগ করেছে। নীলমণিবাবু 4 বন্ধুকে থানায় ধরে আনলেন, কিন্তু তাদের অ্যালিবাই ভাঙতে পারলেন না। তিনি যখন দেখলেন তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাটে লটকাতে পারবেন না, তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন। তিনি আর বিলম্ব করলেন না, হাসির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই সুরেশ্বরকে খুন করলেন। কিন্তু ভেবে দেখো, আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগাগোড়াই অনুমান। এই অনুমান কেবল তখনই সত্যে পরিণত হতে পারে যদি নিশ্চিতভাবে জানা যায় যে নীলমণিবাবু হাসির বাপ। আমি তার জন্য একটা ফাঁদ পাতলাম। আচমকা জিজ্ঞেস করলাম, হাসির মায়ের নাম কি? তিনি না ভেবেচিন্তে বলে ফেললেন, অমলা। হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে? 10 বছর আগে যে মরে গেছে এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি, তবে নীলমণিবাবু জানলেন কি করে? আর সন্দেহ রইল না। আমার সামনেই হাসির মায়ের নাম উচ্চারণ করেই তিনি বুঝতে পেরেছিলেন যে অসাবধানে তিনি ফাঁদে পা দিয়েছেন। আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার ফাঁদ পাতা ব্যর্থ হয়নি। নীলমণিবাবুর অজানা আসামি স্বয়ং নীলমণিবাবু। ব্যোমকেশের যুক্তিজালে ছিদ্র পেলাম না। বললাম, নীলমণিবাবু তাহলে নিরস্ত্র যুদ্ধের কায়দা কি আগে থেকে জানতেন? কি বলো? ব্যোমকেশ বলল, না, বিদ্যাটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন।